চৌরাশি গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান এবং বর্তমান সঞ্চালিকা পারভিন সুলতানা আজকে আমাদের দলে তিনি জয়েন করছেন। আইএসএফ 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 জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, নওশাদ ভাইয়ের সংগ্রাম। ধন্যবাদ জানাই আমার সঞ্চালক ভাইকে। মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রাণ প্রিয় নওশাদ ভাইজান, ওনাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা এবং আগামী দিনের সংগ্রামী সাথী এই বাংলার সেই আশা আকাঙ্ক্ষা রেখে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আছেন আমাদের দেগঙ্গার মণিকোঠায় আরেকজন বীর সৈনিক যার নাম মফিজুল হক শাহজি, যাকে আমরা মিন্টু দা বলে চিনি। ওনাকে আমি আমার আগামী 26-এর 29 তারিখের নির্বাচনী সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি 2-4টে কথা বলবো। আজকে মঞ্চে যে সকল নেতৃত্ব আছে সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি যে সকল ভাইয়েরা আমার সম্মুখে আপনারা বসে আছেন, যারা আজকে চেয়ারটা মঞ্চে আমাদের করে দিয়েছেন, যারা হচ্ছে একটি ভিত স্থাপন করতে গেলে আইএসএফের সেই টাটা টিসকন রড আমি মনে করি, তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা, সালাম জানিয়ে 2-4টে কথা বলবো। দেগঙ্গা এতদিন ঘুমিয়েছিল, বুঝতে পারিনি তৃণমূল কি, আমাদেরকে সাম্প্রদায়িক সুশ্রুড়ি দিয়ে ভোটটাকে নিয়ে নিত। আজ দেগঙ্গা জেগেছে, আপনারা দেখেছেন। সিংহ ঘুমিয়ে থাকে। আজই সকালে বলছিলাম, সিংহ যখন ঘুমিয়ে থাকে, হায়নার দল, কুকুরের দল, শিয়ালের দল মনে করে লাশ পড়ে গেছে, ল্যাজ ধরে টানে, কেউ ঠ্যাং ধরে টানে, কেউ মাথায় সুড়সুড়ি দেয়। আর সিংহর যখন ঘুম ভাঙে ভাই, তখন একে ল্যাজের ঝাপটায় না, কোথায় কে পড়ে থাকে কোনো খেয়াল নাই। তারপরে বাদ রইল সিংহর হুঙ্কার। সিংহ যখন হুঙ্কার দেয়, সিংহ যখন হুঙ্কার দেয়, তখন কে খানায়, কে বাগানে, কে কোথায় নদীতে পড়ে যায় কাউকে খুঁজে পাওয়া যায় না, কারণ বনের রাজা সিংহ। তাই আপনারা মনে রাখবেন, নওশাদ ভাইজানের প্রত্যেকটা সৈনিক সেই সিংহের জাতি। আমরা বীর, আমরা যোদ্ধা, আমরা কাউকে ভয় পাই না। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, কারণ আমার ভাইজানকে বসিয়ে রেখে আমি তার সময় নষ্ট করব না। শুধু একটা কথা বলবো, আপনারা আপনাদের বুথকে পাহারা দেবেন, কারণ মনে রাখবেন ওরা দুর্নীতিবাজ, ওরা লুণ্ঠ করতে এসছে। যদি গণতন্ত্রকে রক্ষা করতে হয়, এবার ভোট হবে না, কিন্তু এবার হবে লুট। আর ওকে যদি আমরা, আমাদের প্রতিপক্ষকে যদি আমরা বসাই দেগঙ্গার মসনদে, তাহলে দেগঙ্গাতে আর কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্রের বলি হবে। তাই গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয়, তাহলে দেগঙ্গাকে এবার বাঁচাতে হবে। আরেকটা কথা বলছি, আমি আজ আপনাদের মঞ্চে এসেছি অনেক নিপীড়ন সহ্য করে, অনেক যন্ত্রণা দগ্ধ ভুলে আজকে এসছি। ওরা 22 তারিখ থেকে আমার স্বামীর উপর প্রচণ্ড অত্যাচার করছে। সে একজন সিভিক পুলিশ, আর স্ত্রী আমি পারভিন সুলতানা একজন রাজনীতি করা, ছোট্ট ছোট্ট পায়ে, গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া মানুষের পাশে থাকা একটি মেয়ে। তারই অপরাধের জন্য তাকে আজ জর্জরিত করছে। কারণ আমি বলেছিলাম এবার নির্বাচনটা আমি লড়ব না, তৃণমূল প্রতীক চিহ্নে ভোট চাইব না, কারণ তৃণমূল প্রতীক চিহ্নে যাকে দেওয়া হয়েছে সে আর যাই হোক একটি গুন্ডা, মাস্তান, তোলাবাজ, তার হয়ে ভোট প্রচার করতে পারবো না। দেগঙ্গাবাসীর জন্য আমাকে এবার থেমে যেতে হবে। এই অপরাধে আমার স্বামী 22 তারিখ থেকে বাংলার পুলিশকে, একটু আগে আমার ভাই নওশাদ ভাইজান বলেছেন ঘন্টা বানিয়েছে যারা, তারা তাদের উপর প্রেশার ক্রিয়েট করে আমার স্বামীর উপর অত্যাচার করা হচ্ছে।
গতকালকে তাকে হসপিটালাইজ গত পরশুদিন করা হয়েছিল। কালকে সেখান থেকে আমি বন্ডে ডিসচার্জ নিয়ে যখন বাড়ি ফিরছি তাকে দোলতলাতে ক্লোজ করা হয়েছে, সেখানে পৌঁছে নিয়ে যেতে বলা হয়েছিল এবং আমাকে সেখানে পৌঁছানোর পর বলা হয়েছিল তুমি বাড়ি যাও, একে 7টার পর মেজার আসবে, তারপর ভাববে কি করবে। আমি বলেছিলাম যদি চাকরি ওর ভাগ্যে থাকে করবে, কিন্তু যে স্বামীকে আমি আজ বন্ড দিয়ে নিয়ে যাচ্ছি সেই স্বামীকে এখানে ছেড়ে যাব না। প্রয়োজনে দেগঙ্গায় গিয়ে ভিক্ষা করব, কিন্তু আমার স্বামীকে ছেড়ে যাব না, স্বামীকে নিয়ে চল। আজ আমার পদ থাকবে কিনা আমি জানি না, আমার স্বামীর চাকরি থাকবে কিনা জানি না, তবে এইটুকু জানি আমি আজ থেকে আইএসএফ এর একজন গুটি গুটি পায়ে হাঁটা কর্মী হয়ে গেলাম, আপনাদের সাথী হয়ে গেলাম। আপনারা আমাকে দোয়া করবেন। আর একটু 30 সেকেন্ড ভাইজান প্লিজ। মনে পড়ছে নচিকেতার একটা গান আছে, মনে পড়ে আপনাদের? নচিকেতা গানের মধ্যে কি বলেছিল? বলছিল, লাস্ট লাইনটা বলি কারণ সময়টা অনেকটা কম। তিনি বলেছিলেন যাই তুমি নাচছো কেন? তো বলছে পল্টুদা জিতে গেছে। আরে তুমি নাচছো কেন? বলে নান্টুদা হেরে গেছে। বলে তা তুমি নাচছো কেন? বলে পল্টুদা চোর ছিল। বলে তা তুমি নাচছো কেন? বলে নান্টুদা আরো বড় চোর ছিল। তাহলে তা তুমি নাচছো কেন? বলছে অভ্যেসে মাইরি। তো আমি দেগঙ্গার মানুষের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে এই অভ্যেসে নাচবেন না, আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দিন। আর আপনাদের পাশে আজকে যে আছে নওশাদ ভাইজান, যিনি আর কিছু নন, তিনি হলেন কোহিনূর মণি। আর কোহিনূর মণির পাশে আমরা আরেক ভাইকে পাঠাচ্ছি, তিনি হচ্ছেন কাঁচের ভিতরে থাকা আরেকটি ছোট্ট হিরে। আর যিনি প্রতিপক্ষ দাঁড়িয়েছেন তিনি হলেন সেই কাঁচ। তা আপনারা কাকে বাঁচবেন? আগামী 29 তারিখে বেছে নেবেন কাঁচকে না হীরাকে না কোহিনূর মণিকে। নিশ্চয়ই আমি জানি শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, আমার শব্দযন্ত্র যতদূর যাচ্ছে এই বাংলার মানুষকে মনে করিয়ে দেবো আরজি কর আমরা ভুলিনি। আমরা দেগঙ্গা থেকে একটি এমএলএকে পাঠিয়ে ঠিক এরকম করে সারা বাংলায় আইএসএফ সিপিএম জোট হয়ে যেখানে যেখানে এমএলএ আছে প্রত্যেকটা এমএলএ জয়ী করে আমরা বাংলার মসনদ দখল করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আইএসএফ জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, মফিজুল হক শাহজি জিন্দাবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনাদেরকে বলি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পূর্বে বাংলার সংখ্যালঘুদের তাকিয়ে সংখ্যালঘুদের দিকে অনুরোধ জানিয়ে বলেছিলেন, হে বাংলার সংখ্যালঘু মানুষেরা, তোমরা আমাকে দোয়া আশীর্বাদ করো, আমাকে জয়যুক্ত করো, তোমাদের জন্য এই পশ্চিমবঙ্গের মাটিতে মাদ্রাসা তৈরি করব। সংখ্যাটা ইতিপূর্বে শুনেছেন। এই মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেছিলেন, হে সংখ্যালঘু ভাই বন্ধুরা, আপনারা আমাকে ক্ষমতায় নিয়ে আসুন। আমি ক্ষমতায় এসে যাওয়ার পরে সাচার কমিটি যে রিপোর্ট দিয়েছে সংখ্যালঘুরা চাকরিতে পিছিয়ে রয়েছে, সেই চাকরিটাকে সংরক্ষণের মধ্যে দিয়ে ত্বরান্বিত করব, বৃদ্ধি করব। কিন্তু আমরা কি দেখলাম? সেদিন বাংলার সংখ্যালঘুরা, বাংলার আপামর জনতা এই ভাউতাবাজি মমতাকে বিশ্বাস করেছিলেন, এনার কথাতে আশ্বস্ত হয়ে ভোট প্রদান করে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে তিল তিল করে সংখ্যালঘুদের সঙ্গে ইনশাল্লাহ মাশাল্লাহ বলে মিশে গিয়ে পিছন দিক দিয়ে যে চুরি মারার চেষ্টা করছে, এটা যদি আমাদের বুঝতে আর একটু দেরি হয়ে যায়, মনে রেখে দেবেন দেগঙ্গার মানুষ, আমাকে আপনাকে আর পিছন দিকে যাওয়ারও রাস্তা থাকবে না, সামনের দিকের রাস্তা তো বন্ধ হয়ে যাচ্ছে। তাই সতর্ক হয়ে যান। এই মমতা হলো সেই মমতা যখন গুজরাটের বুকে নরেন্দ্র দামোদর দাস মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন
গোধারা কাণ্ড ঘটিয়ে সংখ্যালঘু মায়েদেরকে বাড়ির মধ্য থেকে বার করে এনে তরোয়ারির আঘাতে খান খান করে কাটছে, আর ওই মায়েদের গর্ভে থাকা বুড়োগুলো শিশু সন্তানগুলোকে আরএসএস এর বন্ধুরা তরোয়ারির আঘাতে নিয়ে ঘোরান্তে আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছে। তখন এই চোরেদের রানী মমতা বন্দ্যোপাধ্যায় উডল্যান্ডস নার্সিংহোমে শুয়ে শুয়ে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছিলেন। তাই এই মমতা কখনোই সংখ্যালঘু দরদি হতে পারেন না। এই মমতা হলো আরএসএস এর দালাল, আরএসএস এর দুর্গা। তাই এর বিরুদ্ধে আপনাদের রায় দেওয়ার সময় এসেছে। সময় সংক্ষেপ। আমি একটা স্কুলে কন্ট্রাকচুয়াল টিচিং করতাম। শুনে রেখে দিন বন্ধু, অনেক কথা বলবার ছিল। আমি হঠাৎ স্কুলে একদিন একটি ছাত্রকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছি, বলো তো দেখি কোন প্রাণীর হজম শক্তি পাকস্থলীটা সবচেয়ে ভালো? একটা বাচ্চা বললেন যে পাকস্থলী সবচেয়ে ভালো বাঘের, কারণ সে সমস্ত জীবজন্তুর কাঁচা মাংস খেয়ে হজম করে। সঙ্গে সঙ্গে দেখছি পাশ থেকে আরেকটি স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বলছে, না না স্যার, ও ভুল বলেছে, হজম শক্তি ভালো হলো হাঁসের, কারণ আমার মা হাঁস পুষেছে, গুগলি তুলে দিই আর হাঁসগুলো খেয়ে হজম করে নেয়। আর একজন স্টুডেন্ট বলছেন, না স্যার, হজম শক্তি ভালো কুমিরের, কারণ কুমির বড় বড় জীবজন্তু ধরে আর গিলে নেয়, হজম হয়ে যায়। অপর দিকে দেখছি পিছন দিকে একটা স্টুডেন্ট দাঁড়িয়েছে উঠে, কি যেন বলবে, সে ভালো পড়াশুনো করে না। হঠাৎ করে বলছে, স্যার এরা প্রত্যেকেই ভুল উত্তর দিয়েছে, সঠিক উত্তরটা আমি দিচ্ছি, শুনে রেখে দেন। সবচেয়ে হজম শক্তি যদি ভালো থাকতে হয় তৃণমূলীদের ভালো, কারণ এই তৃণমূলরা কয়লা চুরি করে খেয়ে হজম করে ফেলে, গরিবের রেশনের চাল চুরি খেয়ে হজম করে ফেলে, এরা ব্যালট পেপার পঞ্চায়েত ভোটে চুরি করে খেয়ে হজম করে ফেলে। এদের রানী, এদের দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি করেও হজম করে ফেলে। অতএব তৃণমূলীদের হজম শক্তি সবচেয়ে ভালো। তাই দেগঙ্গার মানুষের কাছে অনুরোধ করে যাব, এই দেগঙ্গার মানুষের কাছে আজকে দায়িত্ব দিয়ে যাব, দেগঙ্গার মাটি থেকে বিধায়ক তৈরি করবেন আপনারা, আপনাদের ভোটদানের মধ্যে দিয়ে বিধায়ক হবে। এই দেগঙ্গার মাটিতে একটি চাল চোর, গরিবের চাল চুরি করে খাওয়া, জেল খাটা মালকে বিধায়ক হিসাবে দেখবেন না একজন সুন্দর মানুষ, মানব দরদি, জ্ঞানে ত্বরান্বিত, সম্প্রীতি পরায়ণ মফিদুল হক সাহাজির মতো মানুষকে বিধায়ক হয়ে দেখবেন। শুধু তাই নয়, একটা কথা বলে শেষ করে যাব, সময় থাকলে অনেক কথা বলার ছিল। যাই হোক, মনে রেখে দেবেন বন্ধু, বাড়িতে হাঁস পুষেছেন মায়েরা, একটা হাঁসকে বিক্রি করতে যাবেন, দেখবেন 6 মাস পরে সেই হাঁসটি 400 টাকায় বিক্রি হচ্ছে। একটি ভালো দেশি মুরগি যদি আমার মায়েরা তৈরি করতে পারেন, মুরগিটা দেখবেন 500 টাকায় বিক্রি হচ্ছে 5 মাস পরে। একটি গরু যদি পোষেন, সেই গরুটা দেখবেন 6 মাস পরে গিয়ে ঈদের সময় আপনি 30-40 হাজার টাকা বিক্রয় করছেন। অপরদিকে এই তৃণমূল কিন্তু 5 বছর পর পর আপনার আমার কাছে আসে আর 500 টাকা করে দেয়। আপনাদের কাছে প্রশ্ন চিহ্ন দিয়ে গেলাম, আপনাদের মূল্যটা ওই বাড়িতে পোষা হাঁস মুরগির থেকে কম না বেশি? যদি আপনাদের মূল্য বেশি হয়, এই দেগঙ্গার মানুষ 500 টাকাতে বিক্রি নয়, বিক্রি নয়। আপনারা নিজেদের মস্তিষ্ককে জাগিয়ে শিরদাঁড়াকে সোজা রেখে মফিদুল হক সাহাজির পক্ষে ভোট প্রদান করে খাম চিহ্নে ভোট দিয়ে ইভিএম এ নিজেদের আঙুল ছোঁয়াতে ছোঁয়াতে এই চালচোর, দুর্নীতিবাজ, তোলাবাজির তৃণমূল সরকার সহ বিদেশদের মতো জেল খাটা মালকে
দেগঙ্গার বুক থেকে বিতাড়িত করে ওই ভাগীরথী নদীতে ফেলে উচিত শিক্ষা দিয়ে দিতে হবে। সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র কথা এখানেই শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।